আমি সেটা সম্মুখ জানি দাদা, আমিও সেটা চাই। শুধু বিলে কেন, আমার যে বাকি ছেলেমেয়েরা রয়েছে আমি চাই তারা হয়ে উঠুক কুসংস্কার মুক্ত মানুষ। তারা যেন হয় উদার সমন্বয় চিন্তার বাহক। হ্যাঁ, এই কথাটা যদি তুমি বলো তাহলে আমি বলবো যে এই মুহূর্তে বিলেই হচ্ছে তোমার সঠিক উত্তরাধিকার। ইদানিং সে সেরকমই ইঙ্গিত দিচ্ছে। একটা কথা কি বিশ্বনাথ, সন্তান যখন বাবা মায়ের অপূর্ণ আশা বা কাঙ্ক্ষিত স্বপ্নের নায়ক হয়ে ওঠে, তার চেয়ে বড় সুখ বোধহয় মানুষের জীবনে আর কিছু নেই। সেটা আমিও হাজারবার মানি। তাহলে তোমাদের সংকটটা কোথায় এই দেবাদেবীর? সেটা আপনি আপনার বোনকে জিজ্ঞাসা করবেন। ইদানিং ও বড় অবুঝপনা করছে। বুঝলে দাদা, আজকাল তোমার বোনাই কিন্তু বেশ মিথ্যে কথা বলতে শিখেছে। যাকে তোমার ওই রায়পুর যাওয়ার ব্যাপারটা কি হলো? সে তো প্রায় ঠিক হয়ে এসছে। আমি ওখানকার কোর্টে চিঠিপত্র দিয়ে দিয়েছি, সব ব্যবস্থাই হয়ে গেছে। তবে ভাবছি ওখানে যাওয়ার আগে একবার লাহোর আর লখনৌ ঘুরে যাব। তবে চিন্তা একটাই, এদেরকে এখানে রেখে যাব নাকি সঙ্গে নিয়ে যাব। ভাবছি ওখানে গিয়ে সব দেখে শুনে তারপর না হয়। তোমার ওই শেষের ভাবনাটাই ঠিক আছে। তাছাড়া তোমরা এখন এমন ভাবে সব ফেলে চলে গেলে তোমাদের জ্ঞাতি গোষ্ঠীরা তো একেবারে ঝাঁপিয়ে পড়বে। না না, এখনই এই ঠিকানা এমন ভাবে উঠিয়ে দিও না, এতে অসুবিধে হতে পারে। আমারও তাই মনে হয় দাদা, শত হলেও শ্বশুর বাড়ির ভিটে ছেড়ে চলে যাব, তাও এত উৎসব করে। কেন ভিটে ছাড়ার কথা আসছে কেন? না তবু না দেখো, আমি কিন্তু তোমার ভুবনের ছেলে মেয়েদের কথা ভেবেই বললুম। তবে এসব ছাড়াও আমার নিজের একটা স্বার্থ আছে। স্বার্থ? হ্যাঁ, মানে সবাই মিলে চলে গেলে এমন হঠাৎ করে এসে গরম গরম লুচি কোথায় পাবো? রাঙাবু, ও রাঙাবু, একটা ভালো খবর আছে, শুনেছ? বৌদিমণির সেই দাদা ওই ঘরে এসছে। উফ, তুই থাম দেখিনি বাবু, আমার এখন হাত জোড়া, দেখতে পাচ্ছিস না? হাত জোড়া তো কানে শুনতে কি? সে তুই বুঝবি নে। এখন আমার কর্ম জানিস, এখন সারা বাড়িতে সন্ধে দিতে হবে আমাকে ঘুরে ঘুরে, আবার শাঁখও বাজাতে হবে। সে হবে খন, এখন শোনাই না কথাটা। না না, এখন আমার মরবার সময় নেই বলে। এক্ষুনি শাশুড়ি ঠাকুরনের কানে যদি শাঁখের ফু না যায়, তাহলে গতিক একেবারে ঢিলে করে ছাড়বে। কি ঠাকুরন নিয়ে ঘর করি তা তো আর জানো না। মহা বিপদ তো। আসলে কি জানো তো, আনন্দের কথাটা কাউকে পারতে না পারলে আমার তো হাঁক পাক দশা হচ্ছে। যাই, ফুল বউকে খুঁজে বার করি। তাকে আর পাবি কোথায়? তিনি তো এখন হাতে সর্ষের তেল মেখে ইয়া একটা এঁচড় কাটতে বসেছে। আমাকে বলেছিল, আমি পালিয়ে এসেছি। ও, আমার একটা কাজ কর, তাহলে তোর গল্প শুনবো। কি? শাঁখটা একটু বাজিয়ে দে না রে। ও বাবা, দে না রে, এমন করিস কেন? লক্ষ্মী সোনা। দাও, বাজাচ্ছি। তবে এই শাঁখের ফু তোমার শাশুড়ি ঠাকুরের কান অবধি পৌঁছবে কিনা জানি না। একটু ঠেলে বাজা, ভগবানের কৃপায় তোর গতরখানা তো আর কম নয়। এই গতন নিয়ে খোটা দেবে না বলে দিচ্ছি। ও মা, বালাই ষাট ফোঁটা দিচ্ছি নাকি? নে নে, বাজা বাজা। দে, হয়েছে। হ্যাঁ গো, এই নতুন আচারটা কবে থেকে শুরু করলে গো, ভিটেতে সন্ধেবাতি দেওয়া? কি করব বল, তেনার হুকুম। তিনি বলেছেন এখন থেকে ভিটের দেবতাকে সন্তুষ্ট রাখতে হবে। বুঝেছি, পেটে পেটে ফোন দিয়ে আটা হচ্ছে, ভিটে দখল নেবে, সব জানি। সে আমার কি দরকার? নে শুনি, বল কি বলছিলি? তোমার শাশুড়ি ঠাকুরানের বাড়াভাতে ছাই। কি রকম? এই যে ভিটের দেবতাকে বাতি দেখানো, শাঁখ বাজানো, এইসব ফিকির তুলে দিতে বলো। তেনারা মোটেই বাড়ি ছেড়ে যাবে না, দাদাবাবু সবাইকে রেখে যাবেন। তার মানে বিলেরা থাকছে, ওরা যাবে না? না। তোর মুখে ফুলচন্দন পড়ুক। ওরা চলে গেলে যে যাই বলুক, বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ রে, কে বুদ্ধি দিয়েছেন বলতো? সইয়ের দাদা? হ্যাঁ, না না, মানে আমি জানি না। আমি জানি।
সে তুমি জানলে জানোগে, আসলে তুমি কার দলে বলো তো? তোমার শাশুড়ি ঠাকুরানের দলে না তোমার জায়ের দলে? এই তো না, মহা বিপদে ফেললি। সত্যি তো আমি। কি গো, মন স্থির করো। এমন দোটানায় ফেলিস না। দাঁড়া, আজ গোটা রাতটা ভাবি, ভেবে কাল সকালে ঠিক করব। ঢং। ও মা, শুনেছো? কি? এখন ওরা যাচ্ছে না। সে কি? হ্যাঁ। ও মা, তবে যে শুনলুম ওদের সব বাঁধা ছাঁদা হয়ে গেছে। তারক বললে বিশ্বনাথ নাকি ওর মক্কেলদের অন্য উকিল ধরিয়ে দিচ্ছে। ক্যাঁচালটা কে বাঁধিয়েছে বলো তো? কে? বিলের ওই যে বড় মামা। কৈলেশ চন্দ্র? হ্যাঁ, তিনিই পরামর্শ দিয়েছেন নাকি। মনে হয় তিনিই বোধহয় বুদ্ধি দিয়েছেন যে এখন ওরা সবাই দুম করে এখান থেকে চলে গেলে আমরা বোধহয় ওদের ঘর তো সব নিয়ে নেব। ওটা একটা মিটে ডাং। সভা সমিতি করে সারা কলকাতা চষে বেড়ায়, আর এইখানে এসে বোন বুনাইকে পরামর্শ দেয়। খুড়িমা, আমি আপনাকে কয়েকটা কথা বলতে এলাম। আমাকে? আগে হ্যাঁ, বলো শুনি। আমি ভুবনকে এখানে রেখে কয়েকদিনের জন্য পশ্চিমে যাচ্ছি। আসলে সাংসারিক দরকারে রোজগার পাতি বাড়াতে আমার পশ্চিমে যাওয়া দরকার। ওখানে আমার কাজকর্মের চাহিদা বাড়ছে, তাই আমি মনস্থির করেছি বেশিরভাগ সময়টা ওখানেই কাটাবো। সেটাই আপনাকে বলতে এলাম। বলতে পারেন আপনার অনুমতি চাইতে এলাম। আমার কপাল। আমি ঠিক বুঝলাম না খুড়িমা। না, আমি পাশের বাড়ির লোক, আমার আবার অনুমতি। খুড়িমা, আমি আপনার কথায় দোষ নিলাম না, কারণ আমি জানি আপনি চিরকাল আমাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন। সেটা আমার ভাগ্যচক্র। যাক, তবু নিশ্চিন্তি। আগে না, বললুম তুমি নিশ্চিন্তে যেতে পারো। ওরা থাকছে। থাকুক না, আমি আছি তো। আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। কি বললে? আমি জানি আপনি আমাকে বা ভুবনকে কাউকেই খুব একটা পছন্দ করেন না, কিন্তু তবু আমি আপনাকে কোনোভাবে ছোট করতে পারবো না। আমি সাংসারিক কুটকচালির ব্যাপারটা সবটাই বুঝি খুড়িমা, তবু একরকম বাধ্য হয়ে ওদেরকে আপনার ভরসায় রেখে যাচ্ছি। এখনো সবাই জানে আপনি আমাদের অভিভাবিকা। এটাই আমার বলার ছিল। আমি আসি খুড়িমা। থাক থাক। এই, কি রে, ক্লাস শুরু হবে এখন, তুই এখানে কি করছিস? ও বুঝেছি, ও আমার চোখকে ফাঁকি দেবে। ও আজকে পড়া করে আসেনি, তাই ভয় করছে। কেঁদছিস কেন রে তুই? পড়া করিসনি? তাহলে ভয় পাওয়ার কি হলো? চল, আজকে আমরা সবাই মিলে ম্যামটাকে ক্লাসটা ভুন্ডুল করে দেবো। হ্যাঁ, বিলে আমাদের লিডার, বিলের জন্য আমরা পারি না এমন কোনো কাজ আছে? প্রথম ক্লাস তো আমাদের ইংরেজি। হ্যাঁ, রমণী মাস্টারমশাই। চল, মাছ ধরার গল্প ফেলে দিচ্ছি, দেখবি নিজে থেকেই আর পড়াবেন না। চল, আমি আসছি। ও, স্কুল পালাবার তাল করছিস? না রে, তা নয়। তোরা আমাকে এই চিনলি? আমি কোথাও থেকে পালাই নাকি? তবে কাঁদছিস কিসের ভয়? আমি কোনো কিছুর ভয় কাঁদছি না। আমার দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। আজ সকাল থেকে আমার বাবার কথা খুব মনে আসছে। কি হয়েছে তোর বাবার? বাবা বিদেশে গেছেন তো, তাই। অনেক দূর দেশ, লাহোর, লখনৌ, আরো কত জায়গায় তিনি থাকবেন। আমাদের সংসারের জন্য, আমাদের ভরণ পোষণ দেবার জন্য বাবাকে কত কষ্ট করতে হচ্ছে। কে বাবাকে খেতে দিচ্ছে? কে রেঁধে দিচ্ছে বাবাকে? এইসব ভেবে আমার চোখে জল এসে গেল।
নাও ধরো। সব দেখে নিয়েছেন? আমি দেখে কি বুঝবো বলো তো? তোমাদের এসব ওকালতি ভাষা আমি ঠিক বুঝিনি। তুমি জমিদারের উকিল, তুমি দেখে যা ভালো বুঝবে তাই করো। আমার শুধু একটাই কথা, গরিব প্রজা বা রায়তদের অযথা কষ্ট দিও না। সেটা ঈশ্বরের আদিষ্ট কর্ম নয়। আগে বেশ, এবার বলো তোমার বাড়ির কি খবর? আগে ঠিক আছে, আপনার কৃপায় সবাই ভালো। সবই কৃপাময়ের কৃপা, পরম ব্রহ্মের কৃপা। ব্রহ্ম কৃপা হি কেবলম। তোমার সমাজে আসা যাওয়া আছে তো? আগে অনেকদিন তোমাদের বাড়িতে যাওয়া হয় না। শেষ গেছিলাম তোমার বাবা গত হওয়ার পরে, তোমার মায়ের সঙ্গে দেখা করতে। আগে তো প্রায় যেতুম, তুমি নিশ্চয় জানো। আগে সেই যখন স্কুল দালানে বসতো। হ্যাঁ, পরে অবশ্য সেই স্কুল সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। ওখানকার লোকজনের পছন্দ হচ্ছিল না। এতে অবশ্য বিশ্বনাথ নৃসিংহ দত্ত মশাই খুবই মর্মবেদনা পেয়েছিলেন। বিশ্বনাথ চেয়েছিল আমি জোর করে স্কুল চালাই, কিন্তু আমি ভাবলুম আমার জন্য কেন তোমাদের বাড়িতে অশান্তি ধেয়ে আসে। যাকে, তোমাদের বাড়ির সবাই ভালো আছেন তো? আগে বেশ, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। অবশ্যই তোমাদের পারিবারিক ব্যাপার। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলুন। বিশ্বনাথের সঙ্গে তোমাদের পারিবারিক সম্পর্ক কিরকম? দেখো, আমি এতক্ষণ ধরে তোমার কাছে বাড়ির খোঁজ খবর নিচ্ছিলাম, কিন্তু কই, তুমি তো একবারের জন্য বললে না বিশ্বনাথ কলকাতা ছেড়ে প্রবাসে চলে গেছে। আগে সে তো সে প্রায় যায়। সে যাওয়ার এ যাওয়া কি আলাদা নয়? তোমার জানা নেই, এবার যাবার আগে বিশ্বনাথ আমার সঙ্গে দেখা করে গিয়েছিল। তার মনে আমি একটা অদ্ভুত ব্যথার দাগ পেয়েছি, অমনটি আগে কখনো পাইনি। আসলে পারিবারিক বিষয় আশায় নিয়ে আমাদের মধ্যে একটু মতানৈক্য দেখা দিয়েছে। বৈষয়িক লোভে লোভী ছেলে তো সে নয়, বরং বলা যেতে পারে যৌথ পরিবারের দায় দায়িত্ব এতকাল ধরে সে নিষ্ঠার সঙ্গে পালন করে এসেছে। দেখো, কিছু খোঁজ খবর আমিও তো রাখি। এই বাজারে ওকালতি করে কম পয়সা সে রোজগার করে না। অ্যাটর্নি হিসেবে তার যথেষ্ট নামযশ হয়েছে। তবুও নেহাতি অর্থনৈতিক নিরাপত্তার কারণে তাকে কলকাতা ছেড়ে সুদূর লাহোর কি লখনৌ কাজ করতে যেতে হলো। বড় কষ্ট হয় ওর জন্য। আরো কষ্ট হলো এখন। তোমাকে এতবার করে জিজ্ঞাসা করা সত্ত্বেও তুমি একবারও বললে না বিশ্বনাথ চলে গেছে। যাক, ঠিক আছে, তুমি আজ এসো। আগে আমি বুঝতে পারছি না, তিনি না হয় তোদের সমাজের মহর্ষি, কিন্তু উনি আমার সংসারের কে বলতো? হ্যাঁ, কোন দাদা ঠাকুর? আমার সংসারে কে এলো, কে গেল, কে বিদেশ গেল কি গেল না, সব কৈফিয়ত আমার তাকে দিতে হবে। তুমি বুঝতে পারছো না মা। কি কি বুঝতে পারছি না আমি? ওনাকে ব্রাহ্ম সমাজের পিতৃপুরুষ বলা হয়। তাতে কি এলো গেল আমার? দেখো মা,
আমাকে যেরকম সমাজে যেতে হয় না, বিশ্বনাথ তো সেরকম যায় না কি? সবাই জানে যে আমরা এক বাড়ির লোক, জ্ঞাতি ভাই। তোর নিকুচি করেছে জ্ঞাতি ভাই। তোমার কথা শুনে চললে আমার চলবে না, বুঝতে পেরেছো? তোমার মতো তো এরকম সারাদিন বাড়িতে বসে কুটকাচালি করে আর বউদের গুতিয়ে গুতিয়ে তো আমার দিন কাটে না। আমাকে 5টা লোকের সঙ্গে মিশতে হয়, যেতে হয়, এতে আমার ইয়ে লাগে। তোমার মতো এরকম উদম হয়ে চললে চলে না। হ্যাঁ। তো কি যে করে ফেললে না তুমি? ও এখন সব দোষ আমার? তবে কার? হ্যাঁ, উনি এমন ভাবে কথাটা বললেন যেন বিশ্বনাথের বিদেশে যাওয়ার খবরটা আমি ইচ্ছে করে বলি। উনি বুঝে ফেলেছেন যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তা রাখলি না কেন সম্পর্ক? হ্যাঁ, কে বাধা দিয়েছিল সম্পর্ক রাখতে? বাবা, এই এখনো বাবা বাবা করছিস কেন? হ্যাঁ, বাড়িতে কাকচিল বসতে পারতো। এই চুপ কর, একেবারে আমার চলে যায়, দাঁত খিলখিল করে হাসছে। চুপ কর। হাসলে কেন? কেন হাসলে? সুরসুরি লেগেছে তাই। মরণ, বাড়িতে যেন ফৌজি শাসন চালিয়ে রেখেছো মা ছেলেরা মিলে। একটু হাসতে পারবো না, কাঁদতে পারবো না, কথা কইতে পারবো না। আর এটাও হয়েছে তেমনি গতর আলগা। হাসি পেলো তা ফ্যাক করে হেসে ফেললো। কেন? আগে শাশুড়ির দিকে তাকিয়ে একটু বাতাসটা বুঝে নে। আমাকে দেখিস না আমি কত হিসেব করে চলি আজকাল। সব দিকে তাল রাখতে হয় জানিস। তা সে আর কেউ না বুঝলেও আমি বুঝি। তোমার দাদাটা না মোটে বোঝে না জানো। তা কি করবে বলো, ও তো আর আমার মতন চালাক নয়। আমার বোকাই ভালো, যার কপালে চালাক জুটেছে তাকে তো দেখছি আস্তে যেতে ছেঁচা খাচ্ছে। কিচ্ছু ভেবো না, খুব শিগগিরই তোমার কপালেও জুটবে। তুই নিশ্চয়ই সেই ঘরের কথা নিস। এই কি হয়েছে তোর? ওই যে তখন যা হাসিটা পেয়েছিল না, হ্যাঁ এখনো যায়নি। দাঁড়া দাঁড়া একটু হেসে নি। আমাদের দেশের নাম হলো ভারতবর্ষ। এই ভারতবর্ষের প্রধান কয়েকটি শহরের নাম হলো দিল্লি, করাচি, লাহোর, বোম্বাই, মাদ্রাজ এবং আমাদের কলকাতা। দিল্লি, করাচি, লাহোর হলো উত্তর দিকে, বোম্বাই হলো পশ্চিম দিকে, মাদ্রাজ হলো দক্ষিণ দিকে, আর আমাদের এই কলকাতা হলো পূর্ব দিকে। এই কলকাতা হলো ভারতবর্ষের রাজধানী। ভারতবর্ষের রাজধানী কলকাতার আগে ছিল দিল্লি শহরে। পাণ্ডব ভাইরা তো খুব মাতৃভক্ত। তারা দ্রৌপদীকে কুটিরে নিয়ে গেলেন আর মাকে বললেন, মা দেখো তোমার জন্য কি এনেছি। তখন মাতা কুন্তী না দেখে শুনে বললেন, যা এনেছো 5 ভাইয়ের মধ্যে ভাগ করে নাও। ব্যাস, মাতৃ আজ্ঞা বলে কথা। ওই 5 ভাইয়ের সঙ্গে বিয়ে হলো ওই দ্রৌপদীর। বাহ, দারুণ গল্প। আরেকটা গল্প বল না বিলে, তোর সেই গল্পটা বল। সেই যে তুই দুজন সাহেবকে নিয়ে এসে নৌকার মাঝিদের শায়েস্তা করেছিলি। না, ওটা নয়, অন্য একটা গল্প বলবো। দাঁড়া একটু মনে করে নি। এইবার মন দিয়ে তোমরা শোনো। আমাদের এই ভারতবর্ষের 3 দিক ঘিরে রয়েছে মহাসাগর, আর অন্যদিকে রয়েছে পর্বতমালা। হ্যাঁ, মনে পড়েছে। শোন, একবার হয়েছে কি। এই হচ্ছেটা কি? তখন থেকে পড়া শুনছিস না? কি ভেবেছিস তোরা আমি তখন থেকে মুখে রক্ত তুলে বলে বেড়াচ্ছি আর তোরা গপ্প করছিস? না মাস্টারমশাই। কি না মাস্টারমশাই? এই আমার বেতটা দে তো। আনছি মাস্টারমশাই। বিদ্যা কি তেল মাখিয়ে আনবো? বিদ্যাসাগর মশাই কিন্তু আমাদের মারতে মানা করেছেন, আপনার মনে আছে? ও আচ্ছা, থাক। এই ঘোষের পো, বল পড়া বল, বল আমি কি পড়াচ্ছিলাম। না, মনে মনে। দাঁড়িয়ে থাক। তারাপদ, তুই বল। হবেশ, তুই। এই প্রিয়, ভিজে বেড়ালটি জানো, তুই বল। দাঁড়া, সব কটা দাঁড়িয়ে থাক। হেডমাস্টার মশাই দেখুন, তিনি যা ব্যবস্থা নেবার নেবেন।
এই তুই বল। গিব, আপনি আমাদের দেশের প্রধান প্রধান শহরগুলির কথা বলছিলেন, যেমন উত্তর দিকে দিল্লি, করাচি, লাহোর, দক্ষিণ দিকে মাদ্রাজ, পশ্চিম দিকে বোম্বাই, আর পূর্ব দিকে আমাদের এই কলকাতা। আর আমাদের দেশের 3 দিকে সাগর আর একদিকে পাহাড়। বাহ, এই তো ভালো ছিলে, পড়া শুনছিল। তুই বস। আই, তোরা সব দাঁড়িয়ে থাক। না মাস্টারমশাই, তা হয় না। ওরা দাঁড়ালে আমাকেও দাঁড়াতে হবে। কেন? তুই তো পড়া শুনছিলি। আজ্ঞে না, শুনছিলাম মানে ফাঁকে ফাঁকে কানে যতটা আসছিল। আমি ওদের গল্প শোনাচ্ছিলাম। ওদের চেয়ে আমার দোষ বেশি, কেননা আমার জন্যই ওরা পড়া শোনেনি। আশ্চর্য, তুই গল্প করতে করতে পড়া শুনছিলি, আর এরা? বস, তোরা সবাই বস। তুই বেকার কথা বললি কেন? বেশ করেছি, আজ তোকে মেরেই ফেলবো। আয় না। শান্তি, কোনো শান্তি নয়। আজ থেকে সবাই মিলে আমরা মন দিয়ে পড়াশোনা করব, কোনো অশান্তি করব না। না যাওয়াই চিঠি এসছে। এই নে দিদি, পড় পড় পড়। আপনাকে লিখেছে, আপনি পড়ুন। তা কি করবে? এতটা তো বেয়ায় ওঠেনি যে এই আমাকে ডিঙিয়ে তোকে লিখবে। আমি বুঝি সে কথা বলেছি? সেরকমই তো বলছিস। তোর ইচ্ছে ছিল চিঠিটা তোর নামে আসবে, তুই খুলবি, আর তাতে লেখা থাকবে আমার প্রাণেশ্বরী ভুবনেশ্বরী। দামশাই, এই তুই হাসছিস কেন রে? বড় পাকা হয়েছিস না? ও দাদা মশাই, পড়ো না বাবা কি লিখেছে। পড়ছি পড়ছি। দিদি ভাই, চিঠিটা আমায় লিখেছে ঠিকই, কিন্তু ভাবটা ওই রকম, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মরে। তোমরা আমাকে কেউ কিচ্ছু বলছো না। বলছি দাদা মশাই, বলছি গো, বলছি। এই চিঠিটা আমায় লিখলেও তোমার মাকে সাংসারিক পরামর্শ দিয়েছে, আর চিঠিটা ধরো তো তোমার কথা। হ্যাঁ, তুমি কেমন লেখাপড়া করছো, শরীরের দিকে নজর দিচ্ছ কিনা, গান বাজনা ঠিক মতন হচ্ছে কিনা। দাও আমি পড়ি। হ্যাঁ পড়ো পড়ো। দিদি ভাই, নাচ জামাই প্রবাসে একা একা বড় কষ্টে কাটাচ্ছে রে, নিজে হাত পুড়িয়ে খাচ্ছে। আচ্ছা তুই কেমন মেয়ে বল দেখি নিয়ে আয়, তাকে একা একা ছেড়ে দিলি, আর সেও চলে গেল। অথচ আমি তো বুঝি তোর মনের অবস্থাটা কি। বিশ্বনাথ কি তাহলে সে দেশে থাকাই মনস্থির করলো? আগে তা নিশ্চয়ই নয়। তাহলে আপনি তো বললেন যে সে স্ত্রী, কন্যা, পুত্র নিয়ে সে দেশে চলে গেছে। এটা তার মানসিক অস্থিরতার ফল। হঠাৎ এই মানসিক অস্থিরতার কারণটা কি? সে তো বেশ ছিল, এদেশে নিশ্চয়ই তেমন কোনো অসুবিধা হচ্ছিল না। অসুবিধে যে একেবারে হচ্ছিল না তা নয়, এখানে তার গাতি ভাইদের সঙ্গে বনিবনা হচ্ছিল না, ফলে তার স্ত্রী পরিবারে তাকে ছাড়া নানা রকম অসুবিধার মধ্যে পড়ছিল। আর আমার বিড়ম্বনা বাড়ছিল। আমি না পারছিলাম ভুবন দিদির কষ্ট সহ্য করতে, না পারছিলাম লাঘব করতে। তার উপর 2 ছেলে 2 মেয়ের দায়িত্ব তার, আর আমরা কয়েক গন্ডা আশ্রিত তো আছি। সবাই মিলে তাকিয়ে থাকতাম কবে রায়পুর থেকে সে টাকা পাঠাবে। তার বড় ছেলে কি যেন নাম? আগে নরেন্দ্রনাথ, বাড়িতে সবাই বিলে বলেই ডাকে। সেও কি সে দেশেই লেখাপড়া শিখছে? সেখানে তো ভালো স্কুল টুল আছে বলে আমার মনে হয় না। তাহলে নাচ জামাইয়ের চিঠিপত্রে যতটুকু জেনেছি, সে নিজেই ছেলেকে লেখাপড়া শেখাচ্ছে। অবশ্য শিক্ষার অসুবিধা হবার কথা নয়। অমন ধীমান বাবা, অমন লক্ষ্মীমতী মা, তাদেরই সন্তান তো। এই ছেলেকে নিয়ে বিশ্বনাথের যত অস্থিরতা। প্রতি সপ্তাহে চিঠি পাঠায়, আর প্রতি চিঠিতেই এই ছেলেকে নিয়ে লেখা। সে আমি জানি,
সে দেশে যাওয়ার আগে প্রায় তো আমার কাছে আসতো। একটা অদ্ভুত ধারণা জন্মেছিল বিশ্বনাথ বোধহয় স্বপ্ন দেখত। অবশ্য দেখতো বলছি কেন, নিশ্চয় আজও দেখে। সেই জন্যই সে তার প্রিয় সন্তানকে নিজের কাছে নিয়ে গেছে। কিসের স্বপ্ন? পৌত্তলিকতা আর পুরোহিততন্ত্রের সংস্কার থেকে হিন্দু ধর্মকে উদ্ধার করবে তার ছেলে। আসলে আমিও তো জানি বিশ্বনাথ নিজেও হিন্দু ধর্মের বাহ্য আচরণে এত বিরক্ত যে। মহর্ষি, কিছু বলবেন? আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি। এই যে আপনি শব্দগুলো ব্যবহার করলেন, পৌত্তলিকতা, পুরোহিততন্ত্রের সংস্কার, হিন্দু ধর্মের বাহ্য আচরণ, এই শব্দগুলো কি বিশ্বনাথ দত্তের স্বপ্নের কথা না আপনার শব্দ চয়ন? আমি দুঃখিত। আমি হয়তো আপনার বিশ্বাসে আঘাত দিয়ে ফেলেছি। আমাকে মার্জনা করবেন। বরং আমি আপনার কাছে অনুমতি নিয়ে বলছি, বিশ্বনাথ দত্ত যদি তার ছেলেকে তার নিজের ইচ্ছে মতো মানুষ করতে চায়, তা সে পারবে না। বরং যেটা পারবে, তার ছেলে যা চায় তাতে সাথ দেওয়া। কারণ তার ছেলে প্রবলতর। রায়পুরের খবর পেলাম মা, সেখানে বিশ্বনাথের যা প্রসার হচ্ছে না হচ্ছে, ছেলেকে নিয়ে গান বাজনা, স্বদেশ প্রেম, এসব একেবারে জমিয়ে হচ্ছে। ওসব শুনে আমার কোনো কাজ নেই বাপু। আমার শুধু কথা, বিষয় আশয় গুছোবার দিকে মন দাও। আর কি গুছোবো মা? নিজে হাতে করে ওদের ঘরদোর এনে তো আর তোমার সিন্ধুকের মধ্যে আমি ঢুকিয়ে দিতে পারবো না। কাগজপত্রে যা করবার আমি করে রেখেছি। আসুক না একবার, তখন বুঝবে কত ধানে কত চাল। ভাবছি তোমার কথা মতো তো সবই আমি করলাম, কিন্তু আইন এখন কার পক্ষ নেবে? তবে আর কি, উকিল হয়েছ, ব্যাঙের উকিল। অন্যায় করছে, অন্যায় করছে কেশব। ব্রাহ্ম হয়ে নাবালিকা কন্যার বিয়ে দিচ্ছে কেন? যেহেতু কোচবিহারের রাজ পরিবারে সম্পর্ক স্থাপন করতে পেরেছে। ওর এই কাজের জন্য ব্রাহ্ম সমাজ মুছে যাবে। ওকে বলো, ওর এই আচরণের ঘোর প্রতিবাদ করছি আমি। ছি, 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 ছি। বিলে, আমার একটা কথার উত্তর দে তোরা। বলো বাবা। বল দেখি, দেশ আগে না ভগবান আগে? দেশ কি বাবা? আমাদের ভূগোলের মানচিত্রে যে ছবিটা দেওয়া আছে সেটুকুই তো নয়। প্রশ্নটা তো আমি করেছি, তুই উত্তর দে। দেশ মানে দেশের মানুষ, তাহলে দেশই তো ভগবান, তাই না মা? এ এক অদ্ভুত সংকট। যদিও বুঝতে পারছি যে আপনারা গোটা ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছেন। না না না, এড়িয়ে যাচ্ছি না শিবনাথ বাবু, আমরা যথেষ্ট জড়িয়ে রয়েছি। কিন্তু আমাদের তো কিছু করার নেই, কারণ আপনারা আপনাদের ব্রাহ্ম সমাজকে এমনভাবে দেশীয় মূল স্রোত থেকে সরিয়ে রেখেছেন। কি বলছেন আপনি? আপনার কি মনে হয় আমরা ব্রাহ্মরা বিদেশীয়? না না, আমার বোধহয় কথাটা ঠিক এভাবে বলা উচিত হয়নি। আচ্ছা, আপনি ভেবে দেখুন তো, আপনাদের যে কর্মধারা, সমাজ, অনুশাসন, বিধি, এসব তো আপনারাই তৈরি করেছেন। আপনারা কিন্তু দেশজ ধর্ম বা সংস্কৃতির স্বাভাবিক বহমানতা ধরে নেই। এ দেশ সে দেশ, এ ধর্ম সে ধর্ম মিশিয়ে একটা স্বপ্নীল কাল্পনিক মিশ্রণ আপনাদের চারপাশে। সেটা মহাত্মা রামমোহন থেকে আপনি পণ্ডিত শিবনাথ শাস্ত্রী পর্যন্ত। আমি কিন্তু এটা ঠিক আপনার কাছ থেকে আশা করিনি। কি? আপনার মতো একজন বিদগ্ধ জন অতি সাধারণ একজন বুদ্ধিজীবীর মতন
একই কথা বলবেন। অবশ্য এর জন্য আপনাকে ঠিক আমি দায়ী করতে পারি না, আমরাও তো অতি অবশ্যই এর জন্য দায়ী। আমাদের সমাজের একটাই ভুল, আমরা মানুষের মধ্য থেকে ধর্মকে উদ্ভূত করতে পারিনি। আমরা আগে নেতৃত্ব তৈরি করতে চেয়েছি, ফলত আমাদের এই ব্রাহ্ম ধর্ম শিকড় প্রথিত কোনো প্রতিষ্ঠান হয়ে উঠতে পারেনি, হয়েছে ওপর থেকে ঝুলে থাকা একটি বাতাবরণ। দেখুন, আমি আমি বোধহয় নিজের অজান্তে আপনাকে কঠোর আঘাত দিয়ে ফেলেছি।